প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতীয় নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে কথা বলবার জন্য সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন আমার ভাই, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ রয়েছেন আমাদের সাথে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা কথা বলবো জাতীয় নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সমসাময়িক রাজনীতিতে কিন্তু নির্বাচনটা সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই নির্বাচনের প্রেক্ষাপটে গতকালকে যারা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটা ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছেন। সেই বিষয়ে আলোচনা দিয়ে আমি শুরু করব। আমি মোহাম্মদ শামীমুর রহমান শামীম, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু জনাব তারেক রহমান সাহেব গতকাল কুমিল্লায় ভার্চুয়ালি যুক্ত হয়। সেখানকার যে একটা অনুষ্ঠান ছিল, নেতা নেত্রীরা অনেকে উপস্থিত ছিলেন, সেখানে তিনি কথা বলেছেন। আমি কোট আনকোট করে কথা বলছি। জনাব তারেক রহমান সাহেব কী বলেছেন? তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন এবং বলেছেন যে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের যে আবির্ভাব ঘটতে পারে। তিনি বলেছেন যে বিগত 15-16 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। স্বৈরাচার দেশটাকে কোথায় নিয়ে গেছে তা আপনারা জানেন। আমাদের নেতাকর্মীরা হত্যা, গুম, খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। 2008 সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে 111-এর মাধ্যমে দেশের স্বৈরাচার জিকে বসেছিল। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। জনগণ যেভাবে চায় আমাদের সেভাবেই চলতে হবে। তিনি আরও বলছিলেন যে একটি কথা, সবার আগে বাংলাদেশ, এটি আমাদের শুরু, এটি আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ। মূল কথা হচ্ছে যেটি হচ্ছে যে গুপ্ত স্বৈরাচাররা কিন্তু বাংলাদেশে আবারও আবির্ভাব ঘটতে পারে। তিনি সেই সংখ্যা প্রকাশ করেছেন যদি ঐক্যবদ্ধ থাকা যায়। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, আমরা বিএনপিকে যদি প্রধান দল হিসাবে ধরি, জামায়াতের রয়েছেন পরবর্তীতে, বা এনসিপির একটা তরুণের শক্তি, সকলের মধ্যে যে বিভেদ, নির্বাচন কেন্দ্রিক যে বিভেদ, সেক্ষেত্রে যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে কিন্তু যে গুপ্ত যে বিষয়টি উল্লেখ করেছেন জনাব তারেক রহমান, সেই বিষয়ে আপনার বিশ্লেষণ কী? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানের এটিএন বাংলার দেশে বিদেশে যারা সংযুক্ত রয়েছেন আমাদের সাথে, আমার সাথে সহ আলোচনা, দেশের বিশিষ্ট সাংবাদিক, আমাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, দেশের বিশিষ্ট কবি হাসান হাফিজ ভাই সহ আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, মিডিয়া ব্যক্তিত্ব, অত্যন্ত বলিষ্ঠ সাংবাদিক নেতৃত্ব আমাদের হাসান আহমেদ কিরণ ভাই সহ সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে। আমাদের দেখুন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রতিদিনই বলছেন, শুধু গতকালকের কুমিল্লার সম্মেলনে নয়, প্রথম থেকেই তিনি বলে আসছেন, অত্যন্ত দূরদর্শিতার সাথে মেধা প্রজ্ঞা রেখে দেশের এই ক্রান্তিকালের সংকটকালীন সময় গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে 18 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়েছে, তারপর থেকে তিনি দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব তার উপর ঐতিহাসিকভাবে অর্পিত হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী তখন থেকেই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে, সততার সাথে, দূরদর্শিতা, মেধা প্রজ্ঞার সাথে বক্তব্য দিয়ে দলকে সাজিয়ে শুধু বিএনপিকে নেই, তিনি সমগ্র ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক দলগুলো তিনি নেতৃত্ব দিয়েছেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে আজকে 31 দফা কর্মসূচি সমস্ত 36টি দলকে সাথে নিয়ে তিনি এটা করেছেন, একটা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য। আজকে যে কথাটি তিনি গতকালকে আবার পুনরাবৃত্তি করেছেন, অত্যন্ত সত্য এবং বাস্তব উপলব্ধি থেকে তিনি এই কথাগুলো বলেছেন। আজকে দেখেন, শেখ হাসিনা পালিয়ে চলে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু প্রত্যেকটি জায়গায় আমাদের রয়ে গেছে। জনপ্রশাসন, বিচার বিভাগ বলেন, আমাদের পুলিশ বিভাগ বলেন, প্রত্যেকটি জায়গায় বড় বড় সেক্টরগুলোতে গুরুত্বপূর্ণ জনগণের সম্পৃক্ততা রয়েছে। দৈনন্দিন জীবনকে যে সমস্ত সেক্টরগুলোকে প্রভাবিত করে, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, আপনার আইসিটি, বন, পরিবেশ, সমস্ত সেক্টর অধিদপ্তরগুলোতে সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। এম্বাসিগুলোতে দেখুন আপনি, নিউ ইয়র্কে আজকের মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছেন, কূটনৈতিক ব্যর্থতার কারণে এটা হয়েছে। সব মিডিয়াতে চলে আসছে, সব দোসররা কিন্তু বসে রয়েছে। আজকের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে, জনগণের মাঝে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে ধরে রাখতে হবে। আজকে যদি নিজেরা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পারস্পরিক ওয়ার্কিং রিলেশনের মাধ্যমে আমরা গণতন্ত্রকে ভোটের মাধ্যমে সুষ্ঠু অবাধ নির্বাচনে সবাইকে মেনে নিয়ে নির্বাচনের প্রক্রিয়া যেতে হবে। জনগণের সুষ্ঠু অবাধ নির্বাচন সামনে রেখে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে।
সবাইকে সাথে নিই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু একটা কথা বারবার বলেছেন, শেখ হাসিনা যে জায়গায় দেশটাকে ধ্বংস করে রেখে গেছে, সর্বদিক দিয়ে কোনো একক দল সেই রাষ্ট্রকে বিনির্মাণ করতে পারে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ধ্বংসযজ্ঞের মধ্য থেকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এই জন্য সবার অংশগ্রহণ, জাতীয় সরকারের কথা বলেছেন, ভারসাম্যের কথা বলেছেন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আমাদের প্রশাসন, সবার মধ্যে একটি ক্ষমতার ভারসাম্যের কথা তিনি বলেছেন। কেন বলেছেন? কল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য 31 দফা কর্মসূচি তিনি জাতির সামনে চ্যালেঞ্জ আকারে ছুড়ে দিয়েছেন। এটাতে মহানুভবতা, উদারতা, সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করার জন্য, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য। আজকের যদি আমরা নিজেরা নির্বাচনকে যদি সবাইকে উৎসব মুখর পরিবেশে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, আমরা সুষ্ঠু নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করে সহযোগিতা না করি, এই সরকার তো ইলেকশন ওইভাবে করতে পারবে না। রাজনৈতিক দল যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার, ফ্যাসিবাদ বিরোধী, জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, বিএনপি তো সবচেয়ে বড় রাজনৈতিক, বিএনপি তো জুলাই সনদে অনেক কিছুতে মেনে নেয়নি, কিন্তু ছাড় দিয়েছে পরবর্তীতে দেশের সাথে, জনগণের সাথে, গণতন্ত্রের সাথে অনেক কিছু বিএনপি স্যাক্রিফাইস করেছে, মেনে নিয়েছে। নিয়ে জুলাই সনদে যাতে সবাই সিগনেচার করে, যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তো রয়েছে, আমরা যাতে সবাই মিলে ঐক্যবদ্ধ একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে পারে, এটা বিএনপির প্রচেষ্টা সবসময় অব্যাহত রয়েছে। আপনি যদি কোনো কারণে আজকে এনসিপি, জামাত, পিআর সিস্টেম, অন্যান্য সংস্কার কথা বলছেন, এই অজুহাতে যদি নির্বাচনকে বিলম্বিত করেন, পিছিয়ে দেন, আজকের এই সরকার জাতীয় উপলব্ধি থেকে আজকে কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের 1 বছরের চিত্র, দুর্নীতি সব তুলে ধরেছেন। এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের যে একটা অভিমত তিনি ব্যক্ত করেছেন, সর্বাগ্রে প্রস্তুতি নিচ্ছেন, এটাও বিশ্ববাসীকে তিনি জানিয়েছেন। বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচনের সবার কাছে গ্রহে, সেটাই হলো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু সরকারের একক দায়িত্ব নয়, বিরোধী দলগুলো, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য একটি নির্বাচন করা। সেখানে যদি আপনার পিআর সিস্টেমে অন্য অযৌক্তিক দাবি তোলে, আমরা নির্বাচনকে পরিবেশ নষ্ট করি, বিলম্বিত করি, নিশ্চয়ই বাংলাদেশে একটি সংকট এবং মহা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। এই উপলব্ধি থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বলেছেন, সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন, গণতান্ত্রিক শক্তিগুলো, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি ঐক্য না থাকে, জনগণের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যদি আমরা ধরে না রাখতে পারি, অবশ্যই আমরা সেটা ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। নিশ্চয়ই নিশ্চয়ই শামীম রহমান সাহেব কিন্তু অনেক উল্লেখযোগ্য কথা বললেন। তবে হাসান হাফিজ নিশ্চয়ই একটা ঐক্যের ডাক কিন্তু দিয়েছেন, যদিও তিনি একেবারেই সবসময় ঐক্যের কথা বলে আসছেন, এবং তিনি যেটি শঙ্কা করছেন যদি ঐক্য না থাকে, এবং তিনি জাতীয় সরকারের কথা বলছেন, তিনি বলেছেন যে যদি এই ঐক্য না থাকে তাহলে গুপ্তচর যেটি, সেই ধরনের একটা স্বৈরাচার আবির্ভাব হতে পারে। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমানের বিশ্লেষণ, একই সাথে আজকে যেটি আমেরিকায় ঘটে গেল, মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণের মধ্যে যেভাবে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচনের আবারও পুনরায় কমিটমেন্ট করলেন, এবং একই সাথে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেন, এবং তিনি বললেন যে আমার কাছে যে সিপিআরসি আছে সেই অনুযায়ী কিন্তু এখানে কোনো রকম পিআরের কথা উল্লেখ নেই, সুতরাং পিআরের নির্বাচনের প্রসঙ্গ তো আমি কিছু করতে পারি না, তিনি সেখানে কিন্তু উল্লেখ করেছেন। তো সেই অবস্থার পক্ষে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখন যে ধোঁয়াশা সৃষ্টির একটা দেখতে পাচ্ছি, ধোঁয়াশা রয়েছে, আপনার বিশ্লেষণ কি? আমি বিশ্বাস করি যে ধোঁয়াশা কেটে যাবে শেষ পর্যন্ত। এটা আপনি দেখেন যে ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছিল, অনেক সংশয় হয়েছিল, সেখানে কোর্টও কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছে। জাতীয় নির্বাচনে আমরা অনেক সময় নিয়ে নিয়েছি, 1 বছরের বেশি সময়, কিন্তু আপনি দেখেন অগ্রগতি কিন্তু হয়নি, এটা আমরা বলতে পারবো না। হয়েছে কিন্তু প্রত্যাশিত রকমের হয়নি। তো এগুলি আস্তে আস্তে গ্যাপগুলি দূর হয়ে যাবে। এখন আপনি দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সফর সঙ্গে আছেন, বড় বড় স্টেক হোল্ডার যারা, সেখানেও কিন্তু একটা সমঝোতার ঐক্যের কথা আমরা শুনেছি। সুতরাং সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে কিন্তু তারা দৃঢ়তা তাদের প্রকাশ করেছেন, যে এটা আমরা বিশ্বাস করি। বিএনপি মহাসচিবও বলেছেন যে আমরা এখন কনভিন্স যে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। এবং আপনি যেটা পিআরের কথা বলছেন, নানান, তারপরে জুলাই সনদ, এটার আইনি ভিত্তি, অমুক তমুক, আপনি দেখেন একসময় কিন্তু প্রথম দিকে দাবি তোলা হয়েছিল আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, সেটা থেকে সরে এসেছি না আমরা। পিআরের থেকে জামায়াত কিন্তু সবার আগে প্রার্থী ঘোষণা করেছে না, তাদের প্রস্তুতিটা সবচেয়ে বেশি না, ডাকসুতে আমরা সেটা দেখেছি। তো আবার একদিকে বলছে যে
বার্গেনিং করার জন্য এটা বলা হয়, একটা প্রচলিত ধারণা যে দর কষাকষির জন্য সিট কতখানি পাওয়া যাবে এটার জন্য একটা চাপের মধ্যে রাখা হচ্ছে সরকারকে এবং সম্ভাব্য যারা সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে। তো সেটাও আস্তে আস্তে ফেড আউট হয়ে যাবে এটা বিশ্বাস করি। আবার জামায়াত কিন্তু এই কথা বলেছে যে আমরা নির্বাচন করবো না, এই কথা আমরা কখনো বলি নাই। পিয়ারের কথাও একদিকে বলছে, আবার আস্তে আস্তে এটা আমি মনে করি যে ফেড আউট হয়ে যাবে। নির্বাচনী তফসিলের ব্যাপারে কিন্তু পরিষ্কার করে নির্বাচন কমিশনার বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার, যে আরপিওতে এটা নাই, এটা সংবিধানে নাই। সুতরাং প্রচলিত যে পদ্ধতি সেই পদ্ধতিতে নির্বাচন হবে, সাফ কথা বলে দিয়েছে, এখানে কোনো সুযোগ নাই, তাই না? এখন কি আর সংবিধান সংশোধন করা যাবে? এখন কি আর কোর্ট থেকে আলাদা করে কিছু আনা যাবে? সময় তো নাই। অচিরেই কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে, ফেব্রুয়ারি যদি টার্গেট করা হয়। আপনি দেখেন যে আজকেই বইমেলা স্থগিত করা হয়েছে, 17ই ডিসেম্বর যেটা শুরু হওয়ার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা এটার নিরাপত্তা দিতে পারবে না। এটা তো সত্যি কথা, একটা বৃহত্তম সাংস্কৃতিক উৎসব, 1 মাস ব্যাপী সেটা হয়। এবং আপনি জানেন যে 17ই ফেব্রুয়ারি সম্ভবত রমজান, পবিত্র রমজান শুরু হবে, তার আগে নির্বাচনটা করে ফেলতে হবে। অনেক সময় কিন্তু নিয়েছে। আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ নেপালেও যে জেনজি অভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু যে সুশীলা কার্কি, তাদের সাবেক প্রধান বিচারপতি, উনি কিন্তু প্রথম ভাষণেই বলেছেন যে 5ই মার্চ আমাদের নির্বাচন হবে। এবং এটাও উনি বলেছেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার নাই সংস্কার করার। তো তারা তো আমাদের থেকে এগিয়ে, আমি বলবো, তাই না? তারা আমাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, তারা আরও একটু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা কেন সেগুলি শিক্ষা নিতে পারছি না? আমরা কেন রোল মডেল হতে পারছি না? আমার প্রশ্নটা সেখানে। এখনও আমাদের সময় আছে, আমরা যদি পারস্পরিক ছাড় দিয়ে একটা শ্রদ্ধাশীলতার জায়গা তৈরি করতে পারি, রাজনৈতিক দলগুলির একটা আস্থার জায়গা করতে পারি, পরমত সহিষ্ণুতার পরিচয় দিতে পারি, বৃহত্তর দেশপ্রেমের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যদি আমরা আপসহীন থাকি এবং যদি সেই ব্যাপারে আমরা সত্যিকারের কমিটেড হই, তাহলে আমাদেরকে ছাড় দিতে হবে এবং আস্থা এবং ঐক্যের একটা জায়গা তৈরি করতে হবে। আমরা আশা করব সেটা তৈরি হবে। আর যদি এই সুযোগ আমরা মিস করি, তাহলে হয়তো 50 বছর 100 বছরও এরকম সুযোগ আমরা পাবো না। সুতরাং এখানে কোনো ভুল করা চলবে না। প্রতিটি পদক্ষেপ এখন খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে দেশের মধ্যে ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে, দেশের বাইরে আছে। আসন্ন দুর্গোৎসব শুরু হয়েছে, এর মধ্যেও কি না কি ঘটে যায় বলা যায় না। সরকারের পদক্ষেপ যথেষ্ট আছে। 71,000 পুলিশ নিয়োগ করা হয়েছে এখানে। সেনাবাহিনী তো মাঠে আছে, র্যাব আছে, বিজিবি আছে। তা আমরা আশা করব যে বাংলাদেশের যে ঐতিহ্য, 1000 বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখি, সৌহার্দ্য, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতার একটা পরিবেশে, আবহে আমরা বসবাস করি, আমরা সেটা অক্ষুণ্ণ রাখবো। আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব। যদি কোনো কিছু খারাপ কিছু ঘটে, সেটার বিষয়ে আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। শুধু পুলিশের পক্ষে সম্ভব না, পুলিশ এখনও সেইভাবে প্রত্যাশিত রকমের ঘুরে দাঁড়াতে পারে নাই এখন, এটা হলো বাস্তবতা। তারা চেষ্টা করেছে অনেকখানি, তারা সংহত হয়েছে, কিন্তু যতটা প্রয়োজন নির্বাচনের জন্য দৃঢ় ভূমিকা পালন করা, এটা কিন্তু মূল কাজটা পুলিশকে করতে হবে। সেনাবাহিনীর এটা কাজ না। কিন্তু সংকটকালে সেনাবাহিনী এখন রাস্তায় আছে, মাঠে আছে। সেনাবাহিনী বিচক্ষণতার পরিচয় দিয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। এটা আমরা 90-এও দেখেছি, 24-এও দেখেছি। তারা দেশকে গৃহযুদ্ধ থেকে, রক্তপাত থেকে, সংঘাত থেকে রক্ষা করেছে। সেটা আমরা আশা করব যে ভবিষ্যতেও তারা দৃঢ়তার পরিচয় দিবে। একমাত্র ভরসাস্থল হলো, একমাত্র ইনস্টিটিউশন হলো বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী। তো আমরা আশা করব যে এই ছোটোখাটো বিভেদ, অনৈক্য দূর হয়ে আমরা নির্বাচনের প্রশ্নে একটা সমঝোতায় পৌঁছাবো এবং আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রায় সবাই মিলে শরিক হয়ে দেশটাকে একটা স্থিতিশীলতা দিব, আমরা যেন বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। নিশ্চয়ই। এবং যেহেতু তারেক রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছেন, এটি আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ, এটি আমাদের শুরু এবং শেষ, তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। আমি এখানে যদি দুর্গা উৎসবের কথা আসছে, মিস্টার শামীম সাহেব, আপনি তো যেহেতু নিজের এলাকা যান, এলাকা ভিত্তিক রাজনীতির সাথে আপনারা যুক্ত রয়েছেন, জাতীয় রাজনীতি ছাড়াও, আপনি এবারের দুর্গা উৎসব যেটি হতে যাচ্ছে, যদিও বারবার আমরা সংখ্যায় থাকি, আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র কোনোভাবে বাংলাদেশে এই দুর্গা উৎসবের নিয়ে নানা রকমভাবে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে সারা বিশ্বে একটা প্রোপাগান্ডা ছড়ানোর যে সংখ্যা, সেটা কিন্তু সবসময় থাকে। আপনি কি দেখছেন দুর্গা উৎসব নিয়ে সারা দেশে? আমার দৃঢ় বিশ্বাস, গতবার যখন জুলাই বিপ্লবের পর শারদীয় দুর্গোৎসব হয়েছিল, আপনি দেখেছেন আমাদের প্রতিটি থানা এবং হিন্দুদের বাড়ি ঘর, পূজা মণ্ডপ, খ্রিস্টানদের, বৌদ্ধদের সমস্ত উপাসনালয় আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের নির্দেশনায় সারা বাংলাদেশ আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী তাদেরকে পাহারা দিয়েছে।
যে জন্য প্রাণহানি হয়নি, অনেক মারা যায়নি। আওয়ামী লীগ যেটা আশঙ্কা করেছিল যে আওয়ামী লীগের সরকারের পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগের ওবায়দুল কাদের সহ জাতীয় নেতারা পার্লামেন্টে বলেছিলেন রক্তের বন্যা বয়ে যাবে, 10 লাখ লোক এক রাতে পালিয়ে যাবে। হ্যাঁ, লোক পালিয়ে গেছে, এটা ঠিক, কিন্তু মানুষ তো হত্যাকাণ্ডের শিকার হয়নি। এটা একটি বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, আমি মনে করি তার দূরদর্শিতা, প্রজ্ঞা, মেধার পরিচয় রেখেছেন, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রেখেছেন। তার নেতাকর্মীদের, অসংখ্য লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে তিনি কঠিন কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মীরা প্রত্যেকটি থানা এবং পূজা মণ্ডপ, দুর্গা উৎসবের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে আমাদের নেতাকর্মীরা রাত জেগে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের উপর যাতে জুলুম না হয়, তাদের উপাসনালয় এই জন্য দখল না করে, বাড়িঘর দখল না করে। সেই পুণ্যনিরত সেই সময়েও সারা বাংলাদেশে কিন্তু নিরাপত্তার সাথে উৎসবমুখর পরিবেশে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবার পাশাপাশি বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহযোগিতা করে শান্তিপূর্ণ পরিবেশ রেখেছিল। আজকেও কিন্তু সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। সামনের রবিবার আজকেই শুরু হয়েছে। আমি কৃষিবিদ ইনস্টিটিউশনে একটু আগে এই পূজার শারদীয় দুর্গা উৎসবের উদ্বোধন ঘোষণা করে এখানে আসছে। হাজার হাজার মানুষ সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে, আমাদের সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বেষ্টনীর মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে পূর্ণ নিরাপত্তায় এখানে পূজা উৎসব শুরু করেছি, উদ্বোধন করেছি আমি কৃষিবিদ ইনস্টিটিউশন। এইভাবেই সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন দলীয় করবেন, আর সরকারও সচেষ্ট। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, গতবারের চেয়ে আরো 2000 পূজা মণ্ডপ বেড়েছে। পূর্ণ নিরাপত্তায় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, উৎসব এবং পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকরা তাদের পূজা উৎসব পালন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো বাধা অরাজকতা এখানে কেউ করতে পারবে না, কারণ জনগণের সাথে রয়েছে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা সেটাই প্রত্যাশা করি। তবে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব এবং সেনাবাহিনীর রয়েছে, আজকে কৃষিবিদ মোহাম্মদ শামীউর রহমান শামীম তিনিও তার দলের পক্ষ থেকে আশ্বস্ত করেছেন যে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু দুর্গা উৎসব পালনের জন্য আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাই বন্ধু রয়েছে তাদের পাশে থাকবেন। আমি আশা করব যে শারদীয় দুর্গা উৎসব যাতে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে পালিত হয়, সে কারণের জন্য আজকে বিএনপি রয়েছে, জামায়াত ইসলাম রয়েছে, এনসিপির মতো একটা ছাত্র শক্তি রয়েছে, সকল রাজনৈতিক দল রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো সবগুলো যদি ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারা যদি উৎসবকে, সর্বজনীন উৎসবকে পালন করবার জন্য সহযোগিতা করে, আমি আশা করি গতবারের মতো যেটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দায়িত্ব নেবার পর হয়েছে, এবং এবারও সেই উৎসবমুখর দুর্গা উৎসব সেটি পালিত হবে। প্রত্যাশা রেখে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরও প্রিয় দর্শক, আমরা ইস্পানি মোড় যাবো শিবরাত্রিতে। কৃষিবিদ মোহাম্মদ শামীউর রহমান এবং সিনিয়র সাংবাদিক কবি হাসান হাফিজকে নিয়ে আমরা একই আলোচনায় ফিরে আসবো। ইস্পানি মোড় যাবো শিবরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয় সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীউর রহমান, রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। আমরা মিস্টার শামীউর রহমানের কাছ থেকে অনেক মন্তব্য বিশ্লেষণ শুনলাম। আমরা পার্বত্য চট্টগ্রামের ইস্যু নিয়ে কথা বলবো আমাদের এই বিরতির পর। তবে তার আগে একটা কথা বলতে চাই, অনেকে কিন্তু একটা কিছু বলবার চেষ্টা করে, আমরা শুনি, সেটি হচ্ছে তারা বলে যে আমরা যে জুলাই বিপ্লব করেছি সেটি তো নির্বাচনের জন্য করিনি। এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য নির্বাচন ছাড়া বিকল্প কী আছে, সেটিও কিন্তু একটা প্রশ্ন। যারা বলেন তাদের কাছে এই প্রশ্নটা হয়তো আপনারা রাখতে পারেন। কিন্তু আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জনাব অধ্যাপক আলী রিয়াজ তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে যদি জাতীয় নির্বাচনে বিলম্বিত হয়। তিনি শঙ্কা প্রকাশ করেছেন, বলছেন রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তাহলে এই যে প্রতিক্রিয়াটি, যেটি বলা হয় যে আমরা জুলাই বিপ্লব, জুলাই আন্দোলনকে নির্বাচনের জন্য করেছি কিনা, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আপনার বিশ্লেষণ কি? অবশ্যই নিরাপত্তা বিঘ্নিত, সব দিক দিয়ে ক্ষতি হবে। আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক যে ভঙ্গুর দশা, সব ক্ষেত্রে যে শূন্যতা, বিপর্যয়, সম্পদ লুট, তারপরে দখলদারিত্ব, চাঁদাবাজি, প্রশাসনে দলীয়করণ, ক্ষমতা কুক্ষিগত করার জন্য সবাইকে যে এরকম পেটোয়া বাহিনী তৈরি করা, দেশটার সুস্থতা তো নষ্ট করে দিয়েছে, স্থিতি নষ্ট করে দিয়েছে। সেটার জন্য তো একটা নির্বাচিত শক্তিই লাগবে, তাই না? আপনি অন্তর্বর্তী সরকারের 27-28 জন উপদেষ্টা কি করতে পারে? তাদের তো সেই মেকানিজম নাই। তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের যে আদেশ নির্দেশ, স্বপ্ন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মী বাহিনী তো নাই। এটা তো পুলিশ দিয়ে সব হবে না, আমলা দিয়ে সব হবে না। এটার জন্য তো রাজনৈতিক শক্তি লাগবে, সামাজিক অঙ্গীকার লাগবে। সেটা রাজনৈতিক শক্তি ছাড়া আর কারো নাই। ফলে আপনার এটার কোনো বিকল্পই নাই।
একটা বলা হয় যে 36 জুলাই, 36 দিনে তো আন্দোলনটা হয় নাই, আন্দোলনটা শুরু হয়েছে 1.5 দশকেরও বেশি সময় ধরে। এত বছরের ত্যাগ, এত বছরের হত্যা, এত বছরের গুম, এর এত হুলিয়া ফেরারি হয়ে যাওয়া, তারপরে কত রক্ত ঝরেছে এর মধ্যে। শুধু 36 দিনে তো আর এই বিপ্লবটা হয় নাই, এই অভ্যুত্থানটার পেছনে তো পটভূমি আছে, দীর্ঘকালের একটা ইতিহাস আছে এবং মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আছে। সাধারণ মানুষ নেমেছে কেন? সাধারণ মানুষ যে আমরা নিজের চোখে দেখেছি, ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয়েছে, তারা যে সেই বাস্তিল দুর্গের পতনের মতো গণভবন যে ইয়ে করেছে, তারপরে সংসদ ভবনে গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে, কী জন্য গেছে? সবাই কি আপনার কোটা আন্দোলনের জন্য গিয়েছিল? নিরাপদ সড়কের জন্য গিয়েছিল? তারা তাদের পুঞ্জীভূত ক্ষোভ ছিল, তাদের অধিকার নষ্ট করে ফেলা হয়েছিল, তাদের মানুষ জ্ঞান করা হতো না, তাদেরকে কুকুর বেড়ালের মতো এটা বিবেচনা করা হতো, তাদের ভোটাধিকার, তাদের মতামত, রাষ্ট্রের যে মালিক জনগণ, সেইটা জিনিসটা ভুলিয়ে দেওয়া হয়েছিল। মানুষ সেটার বদলা নেওয়ার জন্যে সামনে স্বাধীনতা, পেছনে পুলিশ। একটা মেয়ে বলেছে না, বিপ্লবী, তারা তরুণদেরকে বাবা মা ধরে রাখতে পারেনি, বাবা মা পরে নিজেরা যোগ দিয়েছে। সেটা তো আমাদের নিজের চোখে দেখা, এটাকে তো এইভাবে তো ছোট করে দেখলে হবে না। সেটার কারণ হলো মানুষের যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, দীর্ঘদিন শাসন, শোষণ এবং বৈষম্যের শিকার হয়েছে, নিপীড়িত হয়েছে মানুষ, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেটার জন্যে মানুষ এটা ফিরে পাওয়ার জন্য দেয়ালে যখন পিঠ থেকে গেছে, তখন মানুষ রুখে দাঁড়িয়েছে। তখন কিন্তু জীবনের পরোয়া কেউ করেনি। তো হাজার হাজার হত্যাকাণ্ড হয়েছে, হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, সেগুলি প্রমাণিত হচ্ছে। আপনি জানেন আইসিটিতে যে 17টা ভিডিও দেখানো হয়েছে, যেগুলিতে প্রামাণ্য হাসিনার গুলির নির্দেশের সব কিছুর প্রামাণ্য জিনিস রয়েছে। ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড যেটা ফাঁস হয়েছে। তারপরে আপনি দেখেন রাজসাক্ষী যে সাবেক আইজিপি আবদুল্লাল মামুন, উনিও বলেছেন। তো এগুলি অকাট্য প্রমাণগুলি আসছে এবং এটা প্রমাণিত হবে। এই জন্য সময় লাগছে বিচারটাকে গ্রহণযোগ্য করার জন্য, আন্তর্জাতিক মানের জন্য করার জন্যে, স্বচ্ছ করার জন্যে, যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, সেটার জন্য সময় লাগছে। তো আশা করা যায় যে, এটা দুদক চেয়ারম্যানও বলেছেন কিছুদিন আগে, যে দুদকের মামলায় কিন্তু অভিযুক্ত হবে এবং এটার রায় আমরা শিগগিরই কয়েক মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তখন তারা অভিযুক্ত হলে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবে। ফলে আমরা যারা স্বচ্ছ, যারা দুর্নীতিমুক্ত, যারা দেশপ্রেমিক, যারা সৎ, যাদের মধ্যে মানুষের কল্যাণ করার জন্য একটা বোধ আছে, উদ্বুদ্ধ করতে পারে মানুষকে, সেই সব প্রার্থীকে আমরা বেছে নেব। মানুষ যাদেরকে পছন্দ করবে তারাই সরকার গঠন করবে, তাই না? স্বচ্ছ নির্বাচন হোক, যার যার ভোটাধিকার নিশ্চিত হোক, মানুষ যাদেরকে পছন্দ করবে তারাই সরকার গঠন করবে। এটা আগের থেকে তো আমরা বলতে পারছি না। মানুষের প্রজ্ঞার উপরে, মানুষের বিবেকের উপরে আমরা কেন আস্থাটা রাখবো না? নিশ্চয়ই। মিস্টার শামী, আমরা জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে বলেছেন, আমি আরেকটি কথা বলি। গতকাল ডিফেন্ড ফর ডেমোক্রেসির একটা অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন তিনি বলেছেন যে আমাদের যে বিনিয়োগ এবং জাতীয় স্বার্থে যে নির্বাচনটি, সেই নির্বাচনটি দ্রুত সময়ের দরকার এবং দুর্বল সরকার থাকলে কিন্তু দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হবে, উন্নয়ন বাধাগ্রস্ত হবে, তিনি মন্তব্য করেছেন। ওদিকে আল রিয়াজ সাহেব যেটি বললেন, তিনি জাতীয় নিরাপত্তার কথা তিনি উল্লেখ করেছেন। আমরা খুবই হাসান হাফিজের কাছ থেকে বিশ্লেষণ শুনলাম, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সুন্দরভাবে, চমৎকারভাবে, বাস্তব নিরপেক্ষভাবে দেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছে। শেখ হাসিনার শাসন আমলের গত 17 বছরে আপনি আমাদের আর্থিক খাতকে পরিপূর্ণভাবে, ব্যাংকিং খাত, আর্থিক খাতে শৃঙ্খলা যে লুটপাট, দুর্নীতি করে বিদেশে পাচার করেছে টাকা, এটা তো সবাই আজকে দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে একটা দুর্নীতি দমন কমিশনে তার চিত্র দেখেছেন, আপনি জাতির সামনে তুলে ধরেছেন। কি ভয়াবহ দুর্নীতির চিত্র! গত 17 বছরে খালি বৈধভাবে 31 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করে নিয়ে, 4,80,000 কোটি টাকা আপনার কুঋণ অলিগাররা, এই সরকারের বড় বড় ব্যক্তিরা, ব্যবসায়ীরা, সিন্ডিকেট কুঋণ ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। মেগা প্রজেক্ট থেকে 2,80,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এর বাইরে তো আরও রয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দেউলিয়া করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রত্ব ব্যাংকগুলো এবং বেসরকারি ব্যাংকগুলো সব লুট করে বিদেশে নিয়েছে। এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। এই জন্য ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, একটি নির্বাচিত সরকার ছাড়া এই আর্থিক খাতের শৃঙ্খলা, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান বাড়িয়ে আমাদের শিল্প কলকারখানা নতুন করে চালু করা প্রয়োজন। বিশাল বেকারত্ব, কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে, কারণ শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। বিকেএমএর সভাপতি কিছুদিন আগে বলেছে
160-টিরও বেশি গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে, টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। এতে করে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অন্তঃসারশূন্য হয়ে পড়েছে। একটা নির্বাচিত সরকার ছাড়া তো নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করবেন আপনি। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, দেশের স্থিতিশীলতা, জননিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করতে পারি, আমাদের দেশে বিদেশে বিনিয়োগ আসবে না, কর্মসংস্থান বাড়বে না, বেকারত্ব বাড়বে না, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের সুশাসন, দুর্নীতি, এগুলো তো নির্বাচিত সরকার ছাড়া এই অন্তর্বর্তীকালীন একটা সরকার বহুবিধ সংকটে বাংলাদেশে দাঁড়িয়ে আছে। এই সংকট মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে নিতে পারবে না। একটা নির্বাচিত সরকার যেটা পারবে সেটা অন্য কেউ পারবে না। কারণ একটি নির্বাচিত সরকারের জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকে, স্বচ্ছতা থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। আর গতানুগতিক রাজনীতি তো বাংলাদেশে এখন চলবে না। সেই উপলব্ধি থেকে সবাই কিন্তু বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ, এই তরুণ প্রজন্ম, তারা 1700 প্রায় 2000 ছাত্ররা জীবন দিয়ে গেছে। তাদের স্বপ্ন, জুলাই বিপ্লবের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, 7ই নভেম্বরের চেতনা, একই সূত্রে গাঁথা। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের যে চেতনাগুলো ধারণ করেছে, ভাই বলেছেন একটু আগে। আর জুলাই বিপ্লবে 1 মাসে 36 দিনে এই বিপ্লব হয়নি। এর একটি পটভূমি রয়েছে, দীর্ঘ একটা পটভূমি রয়েছে। আপনার যে আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মানুষ স্বাধীনতা যুদ্ধে এত মানুষ জীবন দিয়েছে, এত মা বোনের সম্ভ্রম হানির মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে পেয়েছি। সেই মুক্তিযুদ্ধের চেতনা আকাঙ্ক্ষাকে শেখ মুজিব আওয়ামী লীগ চিরতরে ধ্বংস করে দিয়েছে, কবর রচনা করেছে। একদলের শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করে 4র্থ সংশোধনের মাধ্যমে সংসদে সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে হত্যা করে একদলের শাসনের কুফল আপনারা দেখেছেন। গুম খুম, লুট, ধর্ষণ, লুটপাট, যে আকাঙ্ক্ষা ছিল মুক্তি, সেটাকে পরিপূর্ণভাবে শেখ মুজিব ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপের উপরে কিন্তু 5ম সংশোধনের মাধ্যমে ঐতিহাসিক একটা বিপ্লব, 15ই আগস্ট বিপ্লব কিন্তু তৎকালীন সময় অনিবার্য হয়ে পড়েছে। কারণ শাসন ব্যবস্থায় মানুষের অধিকার প্রতিষ্ঠার কোনো পথ, নির্বাচিত সরকারের কোনো পথ শেখ মুজিব রাখে নাই, রুদ্ধ করে দিয়েছিল একদলে কাবাস। একই পথে শেখ হাসিনা 22 বছর ক্ষমতায় এসে 17 বছর বাংলাদেশের উপর জুলুম, নির্যাতন, লুটপাট, মানুষের অধিকার হরণ করেছে, ভোটের অধিকার সরকার। তারই ফলশ্রুতিতে জুলাই বিপ্লব। 17 বছর তো বিরোধী দলগুলো আন্দোলন করেছে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে গুম খুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিএনপির 4700 নেতাকর্মীকে হত্যা করেছে গত 17 বছর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে মিথ্যা মামলায় অজুহাতে তাকে কারাগারে নিয়ে আছে 2 বছর, তাকে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরাধিকার হিসেবে তিনি দীর্ঘ সময় বাংলাদেশের 43 বছর রাজনীতিতে এক কাপড়ে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। তিনি কারাগারে, তার মা মারা গেছেন, তার ছেলেকে হারিয়েছেন তিনি অবরুদ্ধ থাকা অবস্থায় গুলশান, তার ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন। গণতন্ত্রের সংগ্রামে তিনি পিছপা হননি, লড়াই করেছেন। নিজের জীবনকে তিনি মানুষের কল্যাণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তিনি লড়াই সংগ্রাম করেছেন। মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে এরশাদের 9 বছর, শেখ হাসিনার 17 বছর। দীর্ঘ 43 বছরের সংগ্রামের মধ্য দিয়ে জনগণের শক্তিতে বলিয়ান হয়ে তিনি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তার যে আত্মত্যাগ, এটা পৃথিবীর ইতিহাসে তিনি চিরস্মরণীয় থাকবেন আমি মনে করি। এই প্রেক্ষাপটে আপনি যেটা বলছেন যে আমাদেরকে সবচেয়ে সংকটের জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, এই অবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধারের জন্য একটি মাত্র পথ আপনার সামনে খোলা রয়েছে। আমাদের ছেলেরা যে বলছে যে জুলাই বিপ্লব হয়েছে আমরা খালি এই নির্বাচনের জন্য না, আপনি কোন পন্থায় রাষ্ট্রকে পরিচালনা করবেন? একটি নির্বাচিত সরকার পৃথিবীর ইতিহাসে দেখুন, যত অন্তর্বর্তীকালীন সরকার আসছে, যারা দীর্ঘায়িত হয়েছে তারা ব্যর্থ হয়েছে। রাষ্ট্র নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে পারেনি। এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার উপলব্ধি থেকে আজকে কেন উনি নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন, উনি উপলব্ধিটা সক্ষম হয়েছেন বুঝতে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বহুবিধ সংকট বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় চালিয়ে নিতে পারবে না, ব্যর্থ হবে, আরও ব্যর্থ হবে, তখন জনগণ ক্ষুব্ধ হবে এই সরকারের প্রতি। সেই উপলব্ধি থেকে উনি চাচ্ছেন সবার অংশগ্রহণ, সুষ্ঠু অবাধ নির্বাচনে মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিচারপতি শাহাবুদ্দিনের মতো বাংলাদেশের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হওয়ার জন্য একটি ইতিহাসের সেরা নির্বাচনের তিনি ঘোষণা দিয়েছেন। এটা আমাদের জন্য আশান্বিত। আমাদের সেনাবাহিনীও চাচ্ছে একটি নির্বাচিত সরকার আসে, সবাই চাচ্ছে, সিপিডি বলেন প্রত্যেকটা লোকে চাচ্ছে।
আপনার তো একমাত্র পথ বাংলাদেশে স্থিতিশীলতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব, কর্মসংস্থান, বাংলাদেশকে নতুন করে নতুন প্রজন্মের চিন্তা চেতনার আকাঙ্ক্ষায় বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে গেলে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আপনাকে অবশ্যই নির্বাচনের প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে। জি, আমি বিকল্প পথ সামনে। আপনি বেশ আবেগ আপ্লুত হয়েছেন এবং আমি নিজেও কিছুটা স্তব্ধ হয়েছি আপনার বক্তব্যের মধ্যে, যখন বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায়, অত্যাচার, জুলুম, তাকে জেলখানায় রাখা এবং কিভাবে তার সন্তান হারালো, ভাই মা সব কিছু যখন তার এই চোখের সামনে তিনি দেখতে পেলেন, কিন্তু সেখানে তিনি শোককাতর হয়ে কিন্তু সেখানে তিনি শোকের যে আবেগ বহরটি ঘটনাটি সেখানে যেতে পারেননি। আমি এই কারণের জন্যই বিরতি যাবার পূর্বে কবি হাসান হাফিজ, আমরা তো দেশটাকে দেখছি, আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে বেগম খালেদা জিয়ার প্রতি যে অত্যাচার করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে, এক কাপড়ে তাকে যে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে যে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। কিন্তু একটা বিষয় দেখেন, এটা প্রত্যেকেই জানে, আমাদের দর্শকরা জানে, দেশবাসী জানে, 20 কোটি লোক জানে যে বেগম খালেদা জিয়া কিন্তু যে 5টি আসন থেকে নির্বাচন করেছেন, সর্বোচ্চ ভোটে কিন্তু তিনি নির্বাচিত হতেন, কখনো উনি পরাজিত হননি। কিন্তু তার যদি উল্টা দিকে ধরি, যিনি বলতেন যে তিনি টাকা মেরে খেয়েছেন খালেদা জিয়া, যার কথা বলা হতো, সেই ভদ্র মহিলা যিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু 3টি আসন থেকে নির্বাচন করেও তার গোপালগঞ্জ ছাড়া কোথাও থেকে জয়লাভ করতে পারতেন না। এই যে জনপ্রিয় একজন নেত্রী, সেই নেত্রীর বিষয়ে কিন্তু আজকে আপ্লুত হয়ে সেই দলেরই একজন নেতা কৃষিবিদ শামীমুর রহমান বললেন। খালেদা জিয়ার কষ্টের শোকগাথাগুলিকে আপনি কিছুটা বলবেন, যেহেতু কলমে বহুবার লিখেছেন, এখন মুখে যদি একটু উচ্চারণ করেন। এটা একটা তুলনাহীন একটা মহিষী নারী আমরা বলবো, কারণ আপসহীন, এবং উনি দেশের বাইরে তো চলে যেতে পারতেন, সে সময় কিন্তু উনি জানেন, কিন্তু হাসিনা কিন্তু চলে গিয়েছিল 1/11-এর পরে, আপনার মনে আছে নিশ্চয়ই, এবং এয়ারপোর্টে উনি বলেছিলেন যে 1/11-এর সরকারকে আমরা রেটিফাই করব বলেছিল, তার মানে একটা যোগসাজশ ছিল সেখানে। তো এটা একটা অনেক বড় ডিজাইনের অংশ ছিল আসলে, মানে আধিপত্যবাদী শক্তির একটা ডিজাইন ছিল বাংলাদেশকে কররাজ্যে পরিণত করার যে একটা ন্যাক্কারজনক অধ্যায় আমরা দেখেছি। তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা বলতে লজ্জা লাগে, এবং আমাদের কোথায় মাথাটা নত করেছে, আমাদেরকে ধুলায় মিশিয়ে দিয়েছে। সেটার পুরস্কার কিন্তু ভারত তাদেরকে দিচ্ছে, সেখানে কিন্তু অন্যায়ভাবে আশ্রিত হয়ে আছে। আপনি জানেন যে ভারতের যে বিপ্লবী নেতা ওয়াইসি সাহেব বলেছেন যে এরকম আপনারা বিহারে বলছেন যে বাংলাদেশি আছে, তো কিন্তু আপনার এক বোন তো, আমাদের এক বোন তো দিল্লিতে আছে, তাকে দিয়ে কেন পুশ ব্যাক করাচ্ছেন না? তো এগুলি আমরা ইতিহাস কিন্তু ম্যাডামকে যেরকম উচ্ছেদ করা হয়েছে নৃশংসভাবে, এবং সেই বাড়ি ভেঙে তারপরে একটা কলোনি বানানো হয়েছে, কিন্তু ইতিহাসের পরিণতি দেখেন। আমি সেটা বলতে চাই না কি হয়েছে। শেখ হাসিনা কি গণভবন লিখে নিয়েছিল, আপনি তো জানেন, এটা খুবই নামমাত্র মূল্যে, যেটা মওদুদ আহমদ এটাকে রহিত করেছিলেন, এবং মওদুদ আহমদকে কিন্তু হাসিনা বদলা নিয়েছিল, মওদুদ আহমদকেও বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। তো ইতিহাস খুব নির্মম হয় আসলে, তাই না? আমরা এখন দেখতে পাচ্ছি কি, এবং এটা বদরুদ্দিন উমর যে এত বড় সমাজচিন্তক ছিলেন, উনি বলে গেছেন কিন্তু যে হাসিনা কিন্তু জ্বলে পুড়ে মরবে, এটা তার বেঁচে থাকাটা। শফিক রেহমানও বলেছেন যে হাসিনা যে বেঁচে আছে সেটাই তার বড় শাস্তি, মরে গেলে তো শেষ। ট্র্যাজেডি হলো মানুষকে জীবিত থাকতে হবে, এবং প্রতি পলে পলে এটা তার গ্লানি, অনুশোচনা, প্রায়শ্চিত্ত, এটাতে আগুনে দগ্ধ হবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাই। আমরা তো ভাবি নাই যে এরকম হাসিনার পতন হবে। 2041 সাল পর্যন্ত তো গ্যারান্টিড ছিল, এবং সমস্ত প্রশাসন বলেন সব ক্ষেত্রে কিন্তু 3 স্তরে, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, কারিকুলামটাকে ধ্বংস করে, মুক্তিযুদ্ধের চেতনাকে কুক্ষিগত করেছে। আওয়ামী লীগ ছাড়া অন্যরা কি মুক্তিযুদ্ধ করে নাই? অবশ্যই করেছে, কিন্তু অন্যায়ভাবে 73 সালে, সেই আওয়ামী লীগের 70 সালের নির্বাচনের ম্যান্ডেট 73 সালে এসে করেছে। এটা সেগুলি তো তখন ভুল ছিল, তখন তো জাতীয় সরকারের অনেকের দাবি তুলেছিল, কিন্তু সেটা গঠন করে নাই। ফলে একদলীয় শাসনের সেই ঘৃণ্য একটা অধ্যায় আমরা দেখেছি, সেটার পরিণতি যেটা হওয়ার সেটাই হয়েছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তো আওয়ামী লীগকে বাঁচিয়েছেন, হাসিনাকে আসতে দিয়েছেন, এবং সেখানে আমি নিজে কভার করেছি 81 সালে যখন হাসিনা আসে, এবং তার সঙ্গে আমি সাংবাদিক হিসেবে আমি টুঙ্গিপাড়ায় গেছি, 3 দিন আমরা ছিলাম সেখানে, এবং ইনভেন্টরি করে 32 নম্বরে যে সম্পদ ছিল সেগুলি তো হাসিনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো সেই সহিষ্ণুতা, এবং আওয়ামী লীগকে জিয়াউর রহমান কিন্তু পুনর্বাসিত করেছেন এবং পুনর্জন্ম দিয়েছেন, এবং 79-এর ইলেকশনে আওয়ামী লীগ অনেক ভোট পেয়েছিল। তো সেই গণতান্ত্রিক ঐতিহ্যটার থেকে দেশটা ধ্বংস করেছে হাসিনা এসে, পারিবারিক একটা সম্পত্তি হিসেবে দেশকে, এবং বলেছে যে নির্মম ইতিহাস দেখেন
বলেছে যে ভারতকে আমরা এত দিয়েছি যে এটা জীবনেও ভুলবে না। হ্যাঁ, ভুলছে না, ভারত ভুলছে না, তোমাকে আশ্রয় দিয়ে রেখেছে, সেখানে প্রতিবাদ শুরু হয়েছে এবং কি হবে পরিণতি সেটা আমরা জানি না, আমরা সেটা দেখার জন্য অপেক্ষমান আছি। আমরা হাসিনার পতন দেখেছি, হাসিনার ভারতের বাস কতখানি শান্তিপূর্ণ হয় সেটাও আমরা দেখার অপেক্ষা রইলাম। ইতিহাসের যে নির্মমতা, ইতিহাস যে প্রতিশোধ নেয় সেটা আমরা দেখেছি, আরও আমরা দেখব ভবিষ্যতে। আমি আর এই ব্যাপারে আর বিস্তারিত বলতে চাই না। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা আবেগে আপ্লুত হয়ে দুজন অতিথিই কথা বলেন, আমি নিজেও কিছুটা আবেগ আপ্লুত হলাম। সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে আদালতের মাধ্যমে যে মিথ্যা মামলাগুলো সেগুলো কিন্তু নিষ্পত্তি হয়েছে। আমি জানি না বেগম জিয়ার স্বাস্থ্য কাভার করে কিনা। আমি আগামী জাতীয় নির্বাচনে তিনি যদি বেগম খালেদা জিয়া যদি আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, বিগত নির্বাচনে তিনি যেভাবে পাঁচটি আসনে, এবার কটি আসন সেটি আমার জানি 3টি আসন, এখন থেকে 3টি আসনে যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন, আমরা মনে করি যে দেশের মানুষ মনে করে তিনি যেই জায়গা থেকে দাঁড়াক না কেন তিনি পূর্বের চাইতেও বেশি ভোটের ব্যবধানে আবারও নির্বাচিত হবেন। শ্রদ্ধা জানাই বেগম খালেদা জিয়া আপনাকে, আপনি সুস্থ থাকেন এই প্রত্যাশা আমরা আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা একটা বিরতি নিচ্ছি। শেষ বিরতির পর আবার আমাদের দুজন অতিথি কৃষিবিদ শামীমুর রহমান, কবি হাসান হাফিজ দুজনেই থাকবেন আমাদের সাথে। একটা ছোট্ট বিরতি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা শেষ মুহূর্তে আলোচনা আবার আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম, রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দলিল কণ্ঠ সম্মানিত সম্পাদক কবি হাসান হাফিজ রয়েছেন আমাদের সাথে। আমরা জনাব তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন যে গুপ্ত স্বৈরাচারের কিন্তু আবির্ভাব হতে পারে এবং তার একটি প্রেক্ষাপট কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের এই অবস্থায় সেটি কিন্তু অস্থিতিশীল করার একটা অপচেষ্টা চলছে। আপনি পার্বত্য চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা বিশ্লেষণ করি। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের জাতীয় অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব দেশের জনগণের এবং দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। সর্বশেষ রক্ষা কবচ হলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে এটাকে বিচ্ছিন্ন করার জন্য। আমাদের ভূখণ্ড থেকে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। সব সময় বিএনপি যখনই ক্ষমতা এসেছে, ক্ষমতার বাইরেও যখন ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, 2বার বিরোধী দলীয় নেত্রী ছিলেন। অনেক সংকটকালীন সময় তিনি নেতৃত্ব দিয়েছেন এই পার্বত্য চট্টগ্রামকে সুদৃঢ় সুরক্ষা করার জন্য। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে রয়েছে। যখনই আপনি সেনাবাহিনীর এখান থেকে সংকুচিত করে অপসারণ করে আসবেন তখনই, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখুন, যখন দুর্বল সরকার থাকবে, ব্যবস্থাপনা থাকবে, তখনই দেশি বিদেশি শক্তিরা সময় বুঝে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংকটের মুখে পড়তে পারবে, যেটা একটু আগে ভাই বলেছে। আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু নয়, নির্বাচন তো এমন একটি স্থানে এসে দাঁড়িয়েছে, সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে, নির্বাচিত সরকার না হলে, যেটা আলী রিয়াজ সাহেব আশঙ্কা ব্যক্ত করেছে, শুধু আভ্যন্তরীণ স্থিতিশীলতা নয়, আমাদের জননিরাপত্তা, আমাদের জাতীয় সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, সেটারই আলামত আপনারা দেখা যাচ্ছে। আমি মনে করি এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে আমাদের ভূখণ্ড, আমাদের সার্বভৌমত্বকে আঘাত করার জন্য। আমাদের দেশবাসীকে সজাগ থাকতে হবে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে। আমাদের সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন, মোতায়েন করা রয়েছে পার্বত্য চট্টগ্রাম, তারা মোতায়েন করা থাকার কারণেই দেশি বিদেশি ষড়যন্ত্র অংশ হিসেবে এখনও সুদৃঢ় এবং পূর্ণ নিরাপত্তায় রয়েছে। আমি মনে করি সেনাবাহিনীর সদস্যদের আরও বেশি করে ডিপ্লয় করা উচিত আমাদের, এটাকে সুদৃঢ় করে রাখার জন্য। এখানে অধিবাসীদের নিরাপত্তা এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুদৃঢ় করার জন্য সেনাবাহিনী প্রধান রক্ষক কবচ হিসেবে সেটা দায়িত্ব পালন করবে। আর এই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এসে দাঁড়িয়েছে বহুবিধ সংকট এবং সমস্যা। এই সংকট সমস্যা মোকাবিলা করে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত কঠিন সময় এসে দাঁড়িয়েছে। সমস্ত রাজনৈতিক দলের ঐক্য এবং সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে আপনি এই বহুবিধ সংকট, দেশের সার্বভৌমত্বের সংকট, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট সবচেয়ে বড় সংকট, আভ্যন্তরীণ জননিরাপত্তার সংকট সবচেয়ে বড় নিরাপত্তার সংকট, যেটা বর্তমান সময় দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে। এইভাবে আমি মনে করি এই সরকার অত্যন্ত কঠোর হবে এবং নজর দেবে, রাজনৈতিক দলের সাথে কনভেনশন করে কথা বলে আমাদের পার্বত্য চট্টগ্রামকে যে কোনো মূল্যে স্থিতিশীল রাখতে হবে, আমাদের সুরক্ষা দিতে হবে। এটা আমাদের জনগণের হৃদয়ের স্পন্দন এবং তাদের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা। আমাদের প্রতি ইঞ্চির মাটির সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব জনগণের এবং দেশপ্রেমিক সেনাবাহিনী এবং এই সরকারের সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের।
সেই ব্যাপারে আমরা সুদৃঢ় থাকব এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই প্রচেষ্টাকে নস্যাৎ করে দেবো। জি নিশ্চয়ই। এখানে কবি হাসান হাফিজ ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন জনাব শামীমুর রহমান শামীম, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা বলেছেন এবং তারা কিন্তু পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষিত রাখবার জন্য তারা সুদীর্ঘকাল থেকে মরম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে তারা কিন্তু সেই অঞ্চলে সবচেয়ে গুরুত্ব সহকারে তারা তাকে সুরক্ষিত রাখবার চেষ্টা করছে। আমরা দেখেছি যে আমাদের নৃগোষ্ঠী যারা রয়েছে, আমাদের সেনাবাহিনী যারা রয়েছে, মানে একেবারে মিশে কাতারের সাথে রয়েছে। সেখানে কিন্তু আমাদের নৃগোষ্ঠীরা কোনো কারণেই কিন্তু যে অন্য যারা সেখানে রয়েছেন তাদের সাথে কোনো কারণে তাদের কনফ্লিক্ট নাই, কিন্তু কনফ্লিক্ট হচ্ছে গিয়ে একটা পরাশক্তি কোনো না কোনোভাবে সেখানে অস্থিতিশীল করবার চেষ্টা করে এবং সে করে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করবার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বর্তমানে দেশে যে অস্থিতিশীল করবার জন্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি সেটা নিয়ে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এটার পেছনে তো অবশ্যই ষড়যন্ত্র আছে, সেটা উদ্ঘাটন করতে হবে এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আপনি দেখবেন যে অনেক অনেক ধরনের অভিনব সব ঘটনা সামনে আরও ঘটবে, আমার আশঙ্কা এরকম। এটা একটা তার মধ্যে হয়তো বলা নাই কওয়া নাই, হঠাৎ করে এরকম একটা অস্থির অশান্ত করে তোলা। আপনি দেখেন যে আওয়ামী লীগ কিন্তু স্বাধীনতার পরে তাদেরকে পাহাড়িদেরকে কিন্তু বাঙালি বানিয়ে ফেলেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশি তাদেরকে বলেছে তারা এই দেশের অংশ, তারা তো বাঙালি না, তারা বাংলা ভাষায় কথা বলে না, বাঙালি সংস্কৃতি তাদের নয়। তো সুতরাং জোর করে তাদেরকে বাঙালি বানানো সেটাই তো একটা অন্যায় ছিল, তাই না? ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারকে তারা বঞ্চিত করে তাদের মানবাধিকার উন্নয়নের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু সেখানে পাহাড়ি বাঙালি একটা সুন্দর সম্প্রীতির একটা পরিবেশ গড়ে তুলেছিলেন। ফলে এই তথাকথিত শান্তি চুক্তির ফলেও কিন্তু পাহাড়ে শান্তি আসে নাই আসলে। আমরা চাইব যে এখানে একটা যেই ষড়যন্ত্র হয়েছে সেগুলিকে উদ্ঘাটন করা এবং আরও দৃঢ়তার সঙ্গে এটা সরকার যেন মোকাবেলা করে। এই সব কিছুর মধ্যে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচিত সরকার, ভাই যেটা বললেন, শেষ পর্যন্ত কিন্তু শেষ কথাটা আসে নির্বাচিত সরকার এবং গণপ্রতিরোধ, গণসচেতনতা, সামাজিক অঙ্গীকার, দায়বদ্ধতা, সব নেতাকর্মী তৃণমূল থেকে ধরে কেন্দ্র পর্যন্ত সবাই যদি আমরা দেশপ্রেমের পরিচয় দিতে পারি, আমরা যদি দৃঢ়তার পরিচয় দিতে পারি, ষড়যন্ত্রকে রুখে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের ভবিষ্যৎটা নিশ্চিত হতে পারে। সব ধরনের হানাহানি, ষড়যন্ত্র, চক্রান্ত, এই ধরনের ঘটনা, এই ধরনের রক্তপাত, সহিংসতা, এগুলির থেকে আমরা রক্ষা পেতে পারি। সেটা হওয়া উচিত আমাদের সবার লক্ষ্য এবং এই লক্ষ্যেই যেন আমরা এগিয়ে যেতে পারি, সেটাই হোক আমাদের এই মুহূর্তে প্রত্যয় এবং শপথ এবং প্রতিজ্ঞা এবং স্বপ্ন। সেই লক্ষ্যেই আমরা যেন যার যার ক্ষেত্র থেকে ভূমিকাটা পালন করি। জুলাইয়ের আন্দোলনের যেই জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেটা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যেটা আমরা সুযোগটা পেয়েছি সেটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, এটা যেন সদ্ব্যবহার করতে পারি। একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক অভিযাত্রার পথে একটা স্বপ্নের রোল মডেল হিসেবে যেন আমরা বিশ্বে নিজেদেরকে স্থাপন করতে পারি। আমাদের জেনজি অভ্যুত্থান কিন্তু নেপালে হয়েছে, অন্যান্য দেশেও হচ্ছে, কিন্তু তার পরবর্তী যেই ঘটনাটা, মূল চ্যালেঞ্জটা কিন্তু এটাকে সংহত করা, এটাকে স্থায়ী করা, এটার সুফল ঘরে ঘরে আমরা যেটি দেখলাম শ্রীলঙ্কার পরে বাংলাদেশ, তারপর নেপালে যেটা ঘটলো আপনি যেটি মাত্র বললেন, এবং ভারতের লাদাখেও একটা হচ্ছে। জি, লাদাখেও কিছু একটা হচ্ছে এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে ভারতও কিন্তু এক ধরনের জেনজিরা, যদিও দিল্লি দখল খুব কষ্টের, কিন্তু তারপরেও কিন্তু সেখানেও কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। আছে কৃষক বিদ্রোহ হয়েছে, দক্ষিণাঞ্চলে অস্থিরতা আছে, মণিপুরে আছে অশান্তি, নানান ক্ষেত্রে কিন্তু সেগুলি পুঞ্জীভূত। কখন যে এর অগ্নিগিরির মতো মানে লাভা বেরোতে থাকবে তখন এটা আমরা জানিও না। তো সুতরাং আমাদের কিন্তু নিজেদের আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। আমরা এই প্রশ্নে যেন আপোষহীন থাকি, আমরা যেন এই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকি। নিশ্চয়ই। আমি ছোট্ট একটা 1 মিনিটের একটা উত্তর দিয়ে আপনি যদি শেষ করেন, যে জাতীয় নির্বাচন যদি সামনে ফেব্রুয়ারিতে যেটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে কিন্তু যেহেতু আওয়ামী লীগের নির্বাচন করবার এখনো পর্যন্ত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, তারা নির্বাচন করবার অধিকার হারিয়েছে, তো নীরব ভোটার তো কিছু আছেন। তো সেক্ষেত্রে বিএনপি বলি, জামায়াত বলি, এনসিপি বলি, বাম দলগুলি বলি, আপনারা যদি মানুষের সাথে সদাচরণ করেন, মানুষের ঘরে যান, যেহেতু জনাব তারেক রহমান বলেছিলেন এবারের নির্বাচন হবে সবচেয়ে একটা কঠিন নির্বাচন, তো সেই নির্বাচনে নীরব ভোট পাওয়ার ক্ষেত্রে আপনারা কি কর্মভূমিকা পালন করতে পারেন? অবশ্যই ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি আপনার দেশের মানুষ সবাই জানে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে এই দলটি এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এর কতগুলো প্রেক্ষাপট রয়েছে কেন জনপ্রিয় দলটি। যখনই বারবার দেশের মানুষ সুযোগ পেয়েছে ভোট দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য, বিএনপিকে ভোট দিয়েছে। মেহনতি, শ্রমিক, কৃষক মানুষ, সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, মহিলারা বিশেষ করে।
বেশি স্টেক হোল্ডার এবং সমর্থন করে। রাষ্ট্রীয় ক্ষমতা সববারই বিএনপি, দেশের জনগণ সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত, এই ইতিহাস বিগত দিনে রয়েছে। বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে রাজনৈতিক দর্শন এবং তার যে কর্মকাণ্ড, তিনি দীর্ঘ রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়েছেন, 3.5 বছর 4 বছর তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সততা, দেশপ্রেম এবং মানুষের কল্যাণে তার জীবনটাকে তিনি বিলিয়ে দিয়েছেন। মানুষের আস্থার প্রতীক, ভালোবাসার প্রতীক। এত জনপ্রিয় নেত্রী বাংলাদেশে বিএনপিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দর্শনকে ধরে তিনি সবচেয়ে বিএনপিকে তৃণমূলে প্রতিষ্ঠিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশের, আস্থা রাখে, বিশ্বাস রাখে, ভালোবাসে এই দলকে। আমার দৃঢ় বিশ্বাস আজকের ফ্যাসিবাদের পতন হয়েছে, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে এই সাধারণ ভোটাররা, যারা রাজনৈতিক দলের কর্মী না, যারা সাধারণ মানুষ, বিএনপিকেই ভালোবেসে সবসময় তারা ভোট দিয়েছে। আমাদের দলের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবারই বলেছেন, জনগণের পাশে থাকুন, জনগণের কল্যাণে কাজ করুন। যারা অন্যায় অবিচার করবে, নিজেদের ইমেজ, দলের ভাবমূর্তি নষ্ট করবে, ইতিমধ্যেই অনেক প্রায় 7,000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এই জুলাই বিপ্লবের পর থেকে, বিভিন্ন অভিযোগ। ক্লিন ইমেজে, সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য সততা, দেশপ্রেম, মানুষের কল্যাণে কাজ করে বিএনপি কাজ করে যাচ্ছে তৃণমূল পর্যায়ে। আমার দৃঢ় বিশ্বাস এই শহীদ জিয়া রহমানের আদর্শের যে রাজনীতি, আমাদের যে গত 17 বছরের যে সংকট রয়েছে রাজনীতিতে, প্রতিটা জায়গায়, শুধু রাজনৈতিক অঙ্গনে না, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সব যোগ্য, মেধাবী এবং দেশপ্রেমিক মানুষের অভাব, সংকট রয়েছে। এই সংকটের কারণে আজকে এই অবস্থা আছে। সেইখানে আমরা নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সততা, দেশপ্রেমের রাজনীতি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, জনগণের কল্যাণে আমরা কাজ করব। জনগণ অবশ্যই আমাদের দিকে সমর্থন দেবে এবং নিশ্চয়ই প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেতে হবে। অবশ্যই। যদি 30 সেকেন্ডে শেষ করতে চান, নীরব ভোটের কথা বলছিলাম। নীরব ভোটের, আপনি কিছুদিন আগে মাহমুদুর রহমান মান্না একটা কথা বলেছেন যে আগে জাতীয় পার্টি ছিল লেজ আওয়ামী লীগের, এখন মাথা হয়ে দাঁড়িয়েছে। নৌকার উপরে যদি পিয়ার পদ্ধতি হয়, তাহলে নৌকার উপরে ভর করে, না, লাঙ্গলের উপরে নৌকা ভর করে আবার স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে। সুতরাং আওয়ামী লীগ এখনো কিন্তু অনুতপ্ত নয়, তারা কোনো প্রায়শ্চিত্তের কথাও ভাবছে না। তারা মনে করে যে তারা ঠিক, তারা কোনো ভুল করে নাই। তো সাধারণ মানুষ, অনেক আওয়ামী লীগেরও কিন্তু সব এটা সাপোর্ট করে না। সুতরাং তারা সেই রায়টা দেবে সৎ মানুষ দেখে। সত্যিকারে যদি তাদের মধ্যেও নিশ্চয়ই দেশপ্রেম আছে, আমি এটা বলবো না ঢালাওভাবে যে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক নয়, এটা কোনোভাবেই বলা যাবে না। একটা বিপুল অংশ তো আছে জনগণের, তো তাদের মধ্যে সেই বোধোদয়টা হবে তারা যে ভুলভ্রান্তি করেছে। এবং শুদ্ধ আওয়ামী লীগের ফিরে আসার তো অনেকখানি সময় সাপেক্ষ, সেটার কোনো লক্ষণ আপাত দৃষ্টি আমরা দেখছি না। তো তাদের মধ্যে সেই চৈতন্যোদয়টা হবে। দেশকে যদি তারা ভালোবাসে, তারা তাদের সঠিক প্রার্থীটাকে নির্বাচন করবে এবং সেইভাবে তারা হয়তো ভবিষ্যতে যদি নিজেদের অনুতাপ, অনুশোচনা এগুলি স্বীকার করে, ভুল স্বীকার করে নাকে খত দিয়ে আবার রাজনীতিতে আসতে চায়, আবার আসবে। সেটা সময়ের ব্যাপার, আমরা এখনই বলতে পারবো না। তো আমরা আশা করব যে তাদের মধ্যে সেই বোধোদয়টা হবে, চৈতন্যোদয়টা হবে, ভুলভ্রান্তি ভুলে গিয়ে সেটা তারা সামনের দিকে তাকাবে এবং দেশকে যদি তারা ভালোবাসে, সেই রকম দেশের কল্যাণের জন্য যা করা উচিত সেদিকেই তারা যাবে। নিশ্চয় নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শেষ করছি। তবে আমি যারা রাজনীতি করছেন, যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য প্রত্যাশা করছেন, নীরব ভোটার কিন্তু বড় একটা ফ্যাক্টর। এবং বাংলাদেশে এই সুইং ভোটের একটা বড় অংশই কিন্তু তারা কিন্তু চুপ থাকে এবং তারা দেখে যে কোন দলটি তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের কমিটমেন্ট রক্ষা করবে, কোন দলটির দ্বারা তারা সবচেয়ে বেশি উপকার হবে, রাস্তাঘাট হবে, মসজিদ মাদ্রাসা হবে, উন্নয়ন হবে। সুতরাং আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দের কাছে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো যে ওয়াদা করবার জন্য, মানুষকে বিশ্বাসযোগ্য করবার জন্য আপনারা আপনাদের কর্মপন্থা এগিয়ে নিয়ে যাবেন এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য আপনারা যে প্রস্তুতি গ্রহণ করছেন, সেই প্রস্তুতির জন্য আমরা আপনাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান সাহেবকে। তিনি যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশ, এটি আমাদের শুরু, এটি আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ, এই উক্তি বলে আমি আমাদের আজকের ইসমানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। দর্শক, আপনারা ভালো থাকবেন। কবি হাসান হাফিজ, কৃষিবিদ মোহাম্মদ শামীর রহমান, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।